ওকে, দেখুন সবাইটা সামনে ফোকাস করুন। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, আসুন। সো এখানে আমি লিখবো index.html। ওকে, তো আমি index.html লিখলাম, একটা ফাইল তৈরি করলাম। একটা সিএসএস এর জন্য আমরা আলাদা একটা ফাইল তৈরি করতে পারি টেক্সট ডকুমেন্ট থেকে। এখানে আমরা বললাম আমাদের style.css। ওকে, আরেকটা আমরা ফোল্ডার নিয়ে থাকি যে আমাদের যদি যতগুলো ইমেজ আছে ইমেজগুলোকে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখার জন্য একটা ফোল্ডার ইউজ করি, যে ফোল্ডারটার নাম হচ্ছে আমাদের img। ওকে, সো আমাদের html css আর হচ্ছে ইমেজ, এই ফোল্ডারটাকে আমি আমার সাবলাইমে একটু ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে কাজ করব। তো আমরা আমাদের index.html পেজের মধ্যে আমরা আমাদের html এর টেমপ্লেট নিয়ে নিচ্ছি html5। এরপরে আমরা আমাদের css-টাকে একটু লিঙ্ক করে নিচ্ছি। আমরা বডির মধ্যে কাজ করব। তো আজকে আমরা চেষ্টা করবো এটা ন্যাভিগেশন বার বানানোর জন্য, কীভাবে সিএসএস অ্যান্ড এইচটিএমএল ইউজ করে আমরা কীভাবে এটা ন্যাভিগেশন বার ডিজাইন করতে পারি। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, যেমন itservicebd.com একটা ওয়েবসাইট। সো আমি আবার এখানে সার্চ করতেছি, একটা ওয়েবসাইট আমি সার্চ করলাম এখানে। আচ্ছা, এই সাইটটা আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই তাহলে, যেমন দারাজ। দেখুন এই যে দারাজ যেমন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যেমন তারা একটা, এটা মোবাইল মেনু। আমরা চাল ডালে দেখি, চালডাল.com। চালডাল.com নাম শুনেছেন? দেখুন এই যে তারা একটা লোগো ইউজ করেছে। দেন একটা মেনু, স্বাভাবিক মেনুর জন্য আমরা স্বাভাবিক মেনু দেখানোর জন্য একটা ইউজ করি। এইটা ওয়েবসাইটটা, আরেকটা হচ্ছে আমাদের রায়ান্স। আসলে এই যে আমি এটা বোঝাতে চাচ্ছি, যেমন ধরেন এটা হচ্ছে একটা লোগো, এই লোগোর পাশে আমাদের মেনুগুলো থাকবে, যে মেনু, এই মেনুগুলো আমরা নিচে না রেখে এই লোগোর বামে রাখবো। ঠিক আছে, আর সার্চ বক্স এটা আমরা কীভাবে ইউজ করতে এটা আমরা জানি। সো এরকম একটা ন্যাভিগেশন বার কীভাবে বানানো যায়, যেখানে আমি আমার লোগো, আমার মেনুগুলো অ্যাড করব। দেন তার পরবর্তী সেকশনে আমরা আমাদের বডির মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ কীভাবে করতে পারি, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। তো একটা ওয়েবসাইটের আমি বলেছিলাম কয়েকটা ভাগ হয়ে থাকে। একদম উপরে যে ভাগটা হয়ে থাকে এটাকে হেডার বলা হয়। দেন আমাদের বডি সেকশন, এবং সর্বশেষে আমাদের যেটা থাকে সেটাকে আমরা ফুটার বলে থাকি। ঠিক আছে, একদম নিচে এটা ফুটার। সো যখন হেডার করব, হেডারের জন্য আমরা চেষ্টা করব আমরা আমাদের বডির মধ্যে একটা হেডার ট্যাগ ইউজ করার জন্য। এটার নামে আমি একটা ট্যাগ ইউজ করলাম। ঠিক আছে, এটার মধ্যে আমি চাচ্ছি আমার হেডারের মধ্যে দুইটা ভাগ হবে, দুইটা ভাগ। একটা ভাগের মধ্যে আমি আমার লোগো রাখবো, অন্য একটা ভাগের মধ্যে আমি আমার মেনু ট্যাগ রাখবো, যে মেনুগুলোকে আমি ইউজ করতেছি। সো এখানে আমি জাস্ট একটা ডিভ ইউজ করলাম। ডিভের মধ্যে আমি একটা ক্লাস নেব, যেই ডিভটা একটা নাম দিতে পারি। এটার নাম হয়তো আমরা লোগো। দেন লোগোর জন্য আমরা একটা লোগো আমাদের ডাউনলোড করতে হবে। সো আমরা একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসি। নেট খুব স্লো। আচ্ছা, এরকম একটা মেনু বানাতে চাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে একটা লোগো, এই যে আমাদের মেনু, এরকম একটা মেনু আমরা বানাতে চাচ্ছি। তো এই লোগোটার জন্য আমরা এই লোগোটাকে ডাউনলোড করে নিই। এটাকে রাইট বাটন প্রেস করলাম, আমি এটাকে বলবো আমরা সেভ করে নিচ্ছি। সো ইন্সপেক্ট থেকে সেভ করে নিই।
কি স্লো করতেছে। রাইট বাটন প্রেস করলাম, আচ্ছা ইন্সপেক্ট আসছে। সো এখান থেকে যে ইমেজেসের মধ্যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে ডাউনলোড করব। আমরা এখান থেকে এটাকে সেভ করে নিই। ওকে, তাহলে এখানে আমরা যে ডিভের মধ্যে ইমেজেসের মধ্যে যেটা আমি রেখেছি এটাকে আমি এখানে কানেক্ট করবো। একটা ইমেজ ফোল্ডার ইউজ করলাম, এখানে আমরা বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে লোগো ডট জেপিজি। তাহলে হয়তো বা দেখবো যে আমার এখানে এই লোগোটা আসবে। তাহলে আমি এটাকে ওপেন করবো, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। এখানে আমার লোগোটা দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমি আমার কোম্পানির লোগো হিসেবে ইউজ করলাম। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি একটা মেনু নিতে। মেনুর জন্য আমি এইখানে যে ডিভটা আছে এই ডিভের পরে আমি আবার একটা ডিভ ইউজ করব। যে ডিভের মধ্যে একটা ক্লাস দিব, ক্লাসটার নাম ইউজ করব মেনু। সো আমরা মেনু কিভাবে নিতে হয়, যদি নেভিগেশন বার করতে চান তার জন্য ফার্স্ট অফ অল আপনারা একটা ন্যাব ইউজ করবেন। একটা ন্যাব নামে ট্যাগ ইউজ করলাম। ন্যাবের মধ্যে আমরা আমাদের HTML ক্লাসে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো শিখেছি। সো এখানে আমরা একটা ইউএল নিব। এখানে একটা ইউএল ইউজ করব। ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে এই জন্য ইউজ করব যাতে করে এটা লিঙ্কেবল হয়, যাতে এটা ক্লিকেবল হয়, আমি যেন এটাকে উপরে ক্লিক করতে পারি। সো এখানে আমি কিছু লিখছি, যেমন আমি এখানে ফার্স্ট অফ অল লিখলাম হোম। জাস্ট আমি এখানে 5টা মেনু অ্যাড করলাম, 5 মেনুস। দেন আমি আমার সাইটে আসবো, গুগল ক্রমে সেখানে রিলোড করব। তাহলে দেখবো এখানে আমার এই লোগোটার নিচে আমার এখানে একটা লিস্ট আসছে। এখানে আমি কি করলাম, HTML এর স্ট্রাকচার রেডি করেছি। এখন আমি এটাকে ডিজাইন করব, তার জন্য আমার CSS নিডেড। সো আমরা আমাদের CSS style.css পেজে আসলাম, যাতে করে এটাকে আমি ন্যাভিগেশনের মতো বানাতে পারি অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। আমি চাচ্ছি আমার ইমেজ প্লাস হচ্ছে আমার মেনুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। তাহলে আমি HTML এর ট্যাগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, একটা হচ্ছে চাইল্ড ট্যাগ। সো এখানে প্যারেন্ট ট্যাগ হচ্ছে আমার হেডার, যেহেতু পুরো হেডারের মধ্যে আমার বাকিগুলো ট্যাগগুলো ইনপুট করা হয়েছে। তাহলে আমি যখন প্যারেন্টকে কোনো ভ্যালু ইনপুট করব সেটা চাইল্ড ট্যাগের মধ্যে বাই ডিফল্ট পেয়ে যাবে বা অটোমেটিক পেয়ে যাবে। সো আমি এখান থেকে একটু নিচে আসতেছি। CSS এর মধ্যে আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের বাই ডিফল্ট যেটা থাকে মার্জিন, এটা তোলার জন্য আমরা ইউনিভার্সালকে কল করে এখানে আমরা বলি আমাদের মার্জিন 0, দেন হচ্ছে আমাদের প্যাডিং 0। দেন এটার নিচে আমরা আমাদের হেডারকে কল করলাম। আমরা আমাদের হেডার ট্যাগকে এখানে কল করবো HTML এর মধ্যে, এটা হচ্ছে আমাদের হেডার ট্যাগ। আমি আমার হেডার ট্যাগের মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, সেটা আমার লোগো প্লাস মেনুর পিছনে ব্যাকগ্রাউন্ড আসবে। তো একটু দেখার চেষ্টা করি, যেমন আমি হেডারের মধ্যে এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ। সো ইমেজ না, ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কালার পাওয়া যায়। এর জন্য আপনারা একটা সাইট ইউজ করবেন যেটার নাম হচ্ছে ফ্ল্যাট UI কালার্স। সো এখান থেকে আমরা একটা কালার শেডের উপর ক্লিক করলাম। এখানে অনেক ধরনের কালার শেড আছে, এখানে আরও অনেক শেড আছে। এই যে অনেক ধরনের শেড আছে, এখানে নিচে যদি আসেন তাহলে এখানে অনেক কালার শেড দেখতে পাবেন। সো আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের ন্যাভিগেশন বারের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করার জন্য, কালার নেওয়ার জন্য। সো এখান থেকে আমরা একটা কালার নিচ্ছি, যেমন এটা ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করবেন, কালারটা নিয়ে নেবেন। দেন আমরা এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করে আমরা আমাদের সাইটে আসব। এখানে ডকুমেন্টসের মধ্যে সেখানে রিলোড করব।
তাহলে আমার লোগো প্লাস লোগোর পিছন থেকে শুরু করে যেটা মেনুটা ছিল, মেনুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এই কালারটা খুব অড লাগতেছে। ওকে, সো আমি এখানে একটা কালার সেট করলাম। এই ছবিটার পিছনে কেন কালার আসে না বলতে পারবেন? এই ছবিটা হচ্ছে জেপিজি ছবি। যে কোনো ছবি যদি জেপিজি ছবি হয় তাহলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, আর যদি পিএনজি ছবি হয় তখন সেটার ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমরা এখানে যে ছবিটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ। আমরা আমাদের এইচটিএমএল এর মধ্যে দেখতে পারি যে আমাদের জেপিজি ইমেজ, ঠিক আছে। সো এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমরা গুগল ক্রমে এসে আপাতত জাস্ট কালারটা সেট করলাম। এখন আমরা আমাদের এই মেনুটা তো নিচে না হয়ে এটা আমাদের বামে হওয়া দরকার ছিল, আমাদের লেফটে। সো তার জন্য আমাকে দুইটা, যেহেতু আমাদের একটা রোর মধ্যে রাখতে হবে, একটা লাইনের মধ্যে রাখতে হবে। আমাদের HTML এ একটা রোর উইথ অলওয়েজ 100% হয়। 100%-এর মধ্যে আমি আমার লোগোর মধ্যে একটা উইথ দিব, মেনুর মধ্যে একটা উইথ দিব। তো এটার জন্য আমি আমার ফার্স্ট অফ অল হেডারের মধ্যে যে ক্লাসটা আছে, প্রথম ক্লাস হচ্ছে আমাদের লোগো। এই লোগো নামে ক্লাসটাকে আমি কল করব। দেন আমরা লোগোর মধ্যে একটা উইথ দিচ্ছি, উইথ হয়তো আমরা লোগোতে একটা উইথ দিতে পারি যেমন 40%। দেন এখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমাদের নিচে, এটাকে যদি তার বাম সাইডে নিতে চাই তাহলে আমি তাকে এখানে বলবো ফ্লট লেফট। ফ্লট লেফট যখন বলবো তখন সে এই নিচ থেকে তার বামে চলে যাবে। সে এখান থেকে তার 40% জায়গা এই পর্যন্ত সে তার 40%কে রেখে যেখানে শেষ হয়েছে 40%, এই 40% দিয়ে সে তার মেনুটাকে নিয়ে আসছে, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের লোগোটার পরে আমাদের মেনুটাকে ধরবো, ডট মেনু। মেনুর মধ্যে আমরা একটা উইথ দিচ্ছি যেটা হচ্ছে 60%। যেহেতু আমাদের 100% থেকে 40% চলে গেলে আমাদের 60% রিমেইনিং থাকে। দেন আমরা এখানে এখন আর এটাকে ফ্লট লেফট বলবো না। কেন বলবো না? কারণ আমাদের মেনুর নিচে অন্য আর কিছু নাই। যদি আমাদের মেনুর নিচে আবার কোনো কন্টেন্ট থাকতো তাহলে আমি ফ্লট লেফট বলে এই মেনুর বাম সাইডে নিয়ে আসতাম, ঠিক আছে। তাই ওইটা আমার এখন আর প্রয়োজন নাই। এখানে জাস্ট হয়তো আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে আমি তাকে যতটুকু জায়গা দিয়েছি সে ততটুকু জায়গার মধ্যে ফিক্স থাকবে, ঠিক আছে। সে ওভারফ্লো করবে না। আমরা আমাদের সাইটে এসে রিলোড করলাম, তো আপাতত আমার এটাকে এমন দেখাচ্ছে। ওকে, সো এখন আমি ফার্স্ট অফ অল আমি ভাগাভাগিটা করলাম, দুইটাকে তার নির্দিষ্ট পরিমাণ জায়গাটা বলে দিয়েছি। এখন হয়তো আমি তাকে এখানে তাকে সাইজ এগুলো বলতে পারি। সো সাইজ বলার জন্য আমি এখানে সাবলাইমে আসবো। এখানে আমি সাইজটা কাকে বলবো? সাইজটা বলবো এখানে যে লোগোটা আছে লোগোর ইমেজটাকে। তাহলে আমি লোগোর মধ্যে ইমেজটাকে ধরবো। আমি এখানে বললাম ডট লোগোর মধ্যে যে আইএমজি আছে তাকে আমি ধরলাম, ধরে আমি তাকে একটা উইথ দিচ্ছি যেমন 300 পিক্সেল, তাহলে সে 300 পিক্সেল পাবে। সো সে অলরেডি 300 পিক্সেল আছে। দেন আমি কি করতে পারি, এটার আরেকটু কাজ পরে করবো, আগে আমি মেনুর কাজটা করে নিই। এখানে আমরা এই যে লিস্ট আকারে আসছে, এই লেখাটা যে লিস্ট আকারে আসলো এটা কার কারণে? ইউএল এল এর কারণে। তাহলে আমরা ওই এল আই কে ধরবো। আমরা এখানে বলবো ডট মেনুর মধ্যে ন্যাভ ইউএল এল আই। আমরা এল আই কে ধরলাম। এল এর কারণে যেহেতু লিস্ট আসছে, এখন আমি কি করব, এটাকে লিস্ট থেকে পাশাপাশি নিয়ে যাব। তাহলে যেটা নিচে থাকে নিচ থেকে পাশাপাশি নেওয়ার জন্য কোন প্রপার্টি ইউজ করি আমরা? ফ্লট লেফট। সো আমরা এখানে বলবো ফ্লট লেফট। তাহলে দেখবো সে নিচ থেকে সে পাশাপাশি চলে গেছে। ওকে, সে পাশাপাশি চলে গেল। এখন লেখাগুলো একদম মিলে আছে। আমি কি করব, একটা মার্জিন দেব। আমি এখানে যদি একটা মার্জিন সেট করি, যেমন আমি যদি এখানে বলি মার্জিন আমাদের রাইট, মার্জিন রাইট আমরা বললাম এখানে 20 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করলাম, তাহলে সে একটা থেকে আর একটা গ্যাপ হলো। দেন আমরা যদি প্যাডিং দেই তাহলে হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ড আরো বড় হবে। আমরা টপ অ্যান্ড বটম থেকে 15 পিক্সেল ইউজ করলাম, লেফট রাইট থেকে 25 পিক্সেল ইউজ করলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করি। ওকে, আপাতত এমন দেখাচ্ছে। দেন আমি চাইলে এটাকে আরো বড় করতে পারি, সেটা বড় করবো, নো প্রবলেম। এরপরে দেখেন প্রতিটা লেখার পাশে একটা করে কি আছে, ডট। তাহলে এই ডটটা কার কারণে পেয়েছে?
এল এর কারণে। তাহলে আমি আমার এল এর মধ্যে ওইটাকে কল করতে পারবো। এটাকে যদি বলি লিস্ট স্টাইল টাইপ, আমি যদি বলি না, তাহলে দেখবো যে আমার এখানে যে ডটগুলো আছে ডটগুলো চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখুন আমার ফোমের মধ্যে কালার আসছে, প্লাস হচ্ছে নিচে একটা আন্ডারলাইন আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন কালার আসলো, কেন আন্ডারলাইন আসলো? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের কারণে। আপনাকে বুঝতে হবে যে আপনি ওই কাজটা খুব ইজিলি করতে পারবেন যদি বুঝতে পারেন যে এই ট্যাগটার কারণে কি হয়েছে। এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য কাজটা করা ইজি। তো যেহেতু কালার অ্যান্ড এই নিচে আন্ডারলাইন আমার অ্যাঙ্কর ট্যাগের কারণে আসছে, সো এই যে এই ট্যাগটার কারণে আসছে, এই যে এই ট্যাগ, সো আমি এই ট্যাগটাকে ধরবো। আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগকে ধরলাম, ধরে এখানে আমাদের প্রথমত নিচে যে আন্ডারলাইনটা সেটাকে নাম করতে হবে। তাহলে আমরা এখানে বলবো টেক্সট আমাদের ডেকোরেশন নাম। এটাকে আমরা সেভ করে যদি সাইটে আসি তাহলে দেখবো যে আমাদের নিচে আন্ডারলাইনটা এখন আর দেখাচ্ছে না। দেন আমরা কি করব, এখানে আমরা একটা কালার দিতে পারি। কালার আমরা আমাদের লেখার যে কালারটা এটা চাচ্ছি ব্ল্যাক। ব্ল্যাকের কালার কোড হচ্ছে আমাদের 000। যখন আমরা 000 দিব তখন এটা সমস্ত কিছু ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি যদি চাই লেখাটাকে একটু বড় করতে, তাহলে আমি বলবো ফন্ট সাইজ। আমরা আমাদের ফন্ট সাইজটাকে 22 পিক্সেল করলাম, তাহলে আর একটু বড় হলো। লেখাটা অনেকটা চেকন, আমি চাচ্ছি লেখাটাকে আরও অনেকটা মোটা করার জন্য, তখন আমি এটাকে মোটা করব। যেমন আমরা মোটা করার জন্য ইউজ করি ফন্ট আমাদের ওয়েট। আমরা যদি এখানে বলি বোল্ডের, মনে রাখবেন এই ফন্ট ওয়েট যদি 100 দিই, 100 থেকে এইটা 400 পর্যন্ত রেগুলার হিসাবে কাজ করে। 100 থেকে 400 রেগুলার হিসাবে কাজ করবে। 500 থেকে 900 পর্যন্ত এটা বোল্ড হিসাবে কাজ করে। 900-র পরে আর 1000 নাই, 900-র পরে হচ্ছে বোল্ড, বোল্ডের পরে হচ্ছে বোল্ডের। ঠিক আছে। সো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। তাহলে দেখবো লেখাগুলো ফন্টগুলো একটু মোটা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কি হয়েছে আমাদের, এই যে অনেকটা ছোট হয়ে গেছে, যেটা লোগো থেকে সরে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এটার আমরা একটা আমরা একটু মেপে নেই যে এটা আসলে কতটুকু দিলে ঠিক হবে। সো আমরা এখান থেকে এই পর্যন্ত, যদি আমি এই পর্যন্ত রাখতে চাই তাহলে 90 পিক্সেল দিলেই এনাফ। সো আমরা আমাদের এটার একটা হাইট দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা বললাম 90 পিক্সেল লম্বা হবে, তাহলে কি হলো, লম্বা হলো। বা এভাবেও দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে যদি প্যাডিং সেট করেন তাহলেও কাজ করবে। আমরা যদি বলি প্যাডিং, আমাদের টপে অ্যান্ড বটম থেকে 10 পিক্সেল প্যাডিং হবে, আর লেফট রাইট থেকে 0, তাহলেও এটা আমাদের টপ অ্যান্ড বটম থেকে আমাদের জায়গা দিবে। ঠিক আছে। এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে কি এই যে লোগোটা আবার নিচে নেমে যাচ্ছে, তাই না? তখন কি করবেন, তখন হাইট বাড়াই দিবেন। ওকে, বেশি বড় হয়ে গেছে। লোগোটা আরেকটু ছোট করি। আমাদের লোগোটা কোথায় আছে, যে লোগোটার কাজ এখন করব। এখানে বলেছিলাম 300, 250, দেন দেখি এটা কেমন আসে। ওকে, এমনটা। দেন আমরা লেফট থেকে একটু সরিয়ে দিব তাকে। আমরা তাকে এখানে বলবো, তার হচ্ছে আমরা কি দিতে চাচ্ছি এখানে মার্জিন, আমরা লেফট একটা মার্জিন দিব, হয়তো 20 পিক্সেল। সে তার বাম থেকে 20 পিক্সেল সরে যাবে। ওকে, দেন এখানে এখন হাইটটা আরও কমিয়ে দিচ্ছি। আমরা হাইটটা কত দিয়েছিলাম, আরও উপরে। ওকে, চলবে। আমি কি করলাম, আমার ফুল মেনুটার জাস্ট হচ্ছে আমার লোগো প্লাস হচ্ছে আমার মেনুটাকে আমি এখানে ডিজাইন করেছি। এখন আমি চাচ্ছি এখানে এই যে মেনুটা আছে, মেনুটার আরও কাজ করার জন্য, যেমন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, আমরা
এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো, ব্যাকগ্রাউন্ড কালার। যেমন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা ব্ল্যাক, আর এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করছি, তাহলে আমার ফন্টের কালারটা হোয়াইট হলো, ব্যাকগ্রাউন্ড পিছনের কালারটা আমি আমার ব্ল্যাক করেছি। এখন এখানে যদি আমি একটা প্যাডিং সেট করি, প্যাডিং, আর বুঝি নাকি? আচ্ছা আচ্ছা, আমি যদি কালার F দিই, F মানে হচ্ছে হোয়াইট, হোয়াইটের কালার কোড হচ্ছে F, ব্ল্যাকের কালার কোড হচ্ছে 000। যখন আমি 000 দিব তখন ব্ল্যাক হবে, F দিলে এটা হোয়াইট হবে, ঠিক আছে? দেন আমরা এখানে একটা প্যাডিং দিলাম, প্যাডিংয়ের মধ্যে বললাম 15 পিক্সেল, 15 পিক্সেল দিব আমরা, 15 পিক্সেল, সরি আমরা টপ বটম অ্যান্ড লেফটের থেকে একটা প্যাডিং দিলাম। ওকে, প্যাডিংটা আসছে, এখন কি হলো, এটা নিচে নেমে গেছে, তাহলে এটাকে আমাকে পাশাপাশি নিতে, যেমন এটাকে মানে মার্জিন আছে, আমি মার্জিনটা প্রয়োজন নেই, যেহেতু প্যাডিং আছে মার্জিন লাগবে না। এখন একটু এখানে এসে রিলোড করে দেখি কেমন আসে, এখনও কি হলো না, পাশাপাশি আসলো না, ঠিক আছে। যদি না আসে এটা নেওয়ার অনেক হয়ে আছে, হয়তো ফন্ট সাইজ একটু ছোটো করে দিতে পারি, তারপরও আসে নেই, তাহলে কি করব, উইথ থেকে একটু কমিয়ে দিব। যেমন এটা লোগোটা আমরা বলতে পারি 35, এটাকে আমরা বলতে পারি 65। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যে আমার মেনুটা এখন লেফটে আছে, প্লাস তার পাশে এখানে আমার লোগোটা আছে। দেন আমি এখানে চাইলে মেনুটার মধ্যে কাজও করতে পারি, যেমন আমরা বর্ডার রেডিয়াস দেওয়া শিখেছি না, আমরা যদি এখানে বলি বর্ডার টপ থেকে রেডিয়াস হবে লেফট থেকে 50 পিক্সেল, দেন বর্ডার বটম রাইটের রেডিয়াস হবে 50 পিক্সেল। ওকে, সো আমরা এটাকে কি করলাম, এই লেখাটার দুই পাশ থেকে রেডিয়াস করেছি, আমরা কিন্তু টপের রাইট থেকে কোনো রেডিয়াস করে নেই, আমাদের বটমের লেফটে কোনো রেডিয়াস করে নেই, জাস্ট এই কোণাটা রেডিয়াস করেছি আর এটাকে আমরা রেডিয়াস করেছি। এতটুকু বুঝতে পারছেন সবাই? ওকে, সো এরপরে দেখুন অনেক সময় আপনারা দেখেছেন কিনা জানি না, দেখবেন মাউস ধরলে এই লেখাটার উপরে কালার আসতেছে, মাউস ধরলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা একটা হোভার ইফেক্ট, এটা চাইলে আপনিও দিতে পারেন। আপনি এটাকে বলতে পারেন ডট মেনু nav ul lia, যখন আমি একে কী করবো, হোভার করব, তখন এটার কালার চেঞ্জ হয়ে মনে করেন রেড হবে, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হবে, দেন এতটুকু দেখি এতটুকু আগে কাজ করে কিনা, কাজ করতেছে দেখেন। এখন আপনি যখনই এটাকে মাউস ধরবেন, সে দেখুন সে কী করছে, আপনাকে এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছে। এরপরে আমি যদি দেখুন এটা 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 মাউসটা ধরার সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে না, আমি চাচ্ছি কালারটা স্লোলি চেঞ্জ হবে, স্মুথলি চেঞ্জ হবে, তাহলে আমি তাকে সময়ও বলে দিতে পারি। আমি যদি তাকে বলি ট্রানজিশন 2s, 2 সেকেন্ড ধরে এটা কালার আসবে, এখন কালারটা কি স্লোলি আসতেছে, তাই না? আস্তে আস্তে কালারটা আসতেছে, বিষয়টা বুঝতে পারতেছেন? এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই করতে পারবেন? আচ্ছা, এখান থেকে এটা সমাধানে এটাকে একটু সমান করে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি আমার এর নিচে একটা সেকশন করতে চাচ্ছি, বডি সেকশন, যেই সেকশনের পিছনে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার বলতে আপনারা কি বোঝেন? আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার মূলত একের অধিক কালার, যেটাকে বহু বচন বলা হয়। এক বচন যে কালার মানে একটা যে কালার তাকে সলিড কালার বলা হয়, আর একের অধিক যেটার মধ্যে কালার থাকে সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। সো আমরা এখানে ফার্স্ট অফ অল HTML একটা কন্টেন্ট করে নিচ্ছি, আমরা আমাদের হেডারের বাইরে, এই হেডার থেকে আমি বাহিরে একটা সেকশন নেব, সেকশনের মধ্যে একটা ডিভ নিচ্ছি, হয়তো আমরা এটাকে বললাম বডি ইনফো, সরি
দেন আমরা আমাদের এই ডিভের মধ্যে একটা H1 ইউজ করলাম। এখানে হয়তো বললাম ওয়েলকাম টু আওয়ার ব্লগ। দেন H1 এর পরে আমরা এখানে একটা পি ট্যাগ ইউজ করবো, লোরেম হয়তো বা 100। আচ্ছা, কীভাবে ফন্ট চেঞ্জ করতে হবে গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের। ওকে, সো আমরা এই পি ট্যাগের পরে আমরা একটা বাটন ইউজ করতেছি, যে এখানে আমরা বললাম হয়তো বা লার্ন মোর। ওকে, এতটুকু আমরা করলাম। এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করছি, তাহলে আমাদের এই কন্টেন্টটা এখানে দেখা যাচ্ছে। দেন আমরা style.css এর মধ্যে এসে আমরা এটাকে একটু কাজ করি। যেমন আমরা এখানে আমাদের এই ক্লাসটাকে একটু কপি করি, যেটাকে আমরা বলেছিলাম আমাদের বডি ইনফো। এখানে আমরা বললাম টেক্সট অ্যালাইন, সবকিছু এটা সেন্টারে থাকবে। দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড। ওকে, সেন্টারে চলে আসলাম। এখন এটার পিছনে কালারটা আছে আমাদের হোয়াইট, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাচ্ছি, মানে একের অধিক কালার ইউজ করতে চাচ্ছি। সো এখানে আমি হয়তো বলতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, দেন আমি এখানে লিখবো লিনার গ্রেডিয়েন্ট। এই লিনার গ্রেডিয়েন্টের মধ্যে এখন আমি এখানে যেই কালারকে কল করব এখানে ওই কালারগুলো চলে আসবে। হ্যাঁ, আসুন, এখানে ওই কালারগুলো এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি ফার্স্ট অফ অল এখানে একটা বলি, যেমন রেড, দেন আমি বললাম গ্রিন। জাস্ট কয়টা কালার বলেছি? দুইটা। এখানে কিন্তু একটা কালার বললে কখনোই আপনাকে আউটপুট দিবে না, কারণ আমরা জানি লিনার গ্রেডিয়েন্ট কখনোই একটা কালার নিয়ে হয় না, একাধিক কালার নিয়ে সংগঠিত হয়। দেন আমরা আমাদের এই সাইটে এখানে রিলোড দিচ্ছি, সেভ করেছি। ওকে, তো দেখুন আমার লেখার পিছনে তিনটা কালার চলে আসছে। যেমন আমার রেড, দেন হচ্ছে গ্রিন, দেন হচ্ছে ব্লু। আমি তিনটা কালার এখানে বসালাম। দেন আমি এখানে একটা প্যাডিং দিতে চাচ্ছি। আমি এখানে একটা প্যাডিং সেট করলাম, যে প্যাডিংটা আমাদের টপ অ্যান্ড বটম থেকে হয়তো 80 পিক্সেল হবে। লেফট রাইট থেকে আমি আপাতত 60 পিক্সেল চাচ্ছি। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে আমি একটু রিলোড করব। ওকে, আমার লেখাটা আরও একটু বড় হলো। আচ্ছা, এখন আমি এই প্রতিটা জিনিসকে আলাদা আলাদা ধরে কাজ করতে চাচ্ছি, যেমন ওয়েলকাম টু আওয়ার ব্লগস, দেন এই প্যারাগ্রাফ, দেন হচ্ছে বাটন, এগুলোকে আমি আলাদা আলাদা ধরে ডিজাইন করতে চাচ্ছি। তখন আমি আমার এখানে যে H1টা আছে এটাকে আমি কল করব। সো এখানে আমি যদি এই ডট, যে আমার ক্লাসের নাম আছে যেটা বডি ইনফো, এটার মধ্যে যে H1 আছে তাকে আমি কাজ করব। এখানে আমি তাকে একটা কালার দিচ্ছি, কালারটা হচ্ছে আমাদের হোয়াইট। দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করব, যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নাই। এখানে একটা ফন্ট সাইজ ইউজ করতেছি আমরা, ফন্ট সাইজ, যে ফন্ট সাইজটা আমরা দিব 50 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড করে দেখি কেমন আসে। এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারের পিছনে এখানে যে ওয়েলকাম টু আওয়ার ব্লগ লেখাটা ছিল, এই লেখাটাকে আমরা কালার করেছি, ফন্ট সাইজটা বড় করেছি। আমরা গত ক্লাসে প্রতিটা, যেমন এই ডাব্লুতে একটা কালার, বা হচ্ছে এই বিতে একটা কালার, এলে একটা কালার, আলাদা আলাদা দিয়ে কিভাবে ইউজ করবেন দেখিয়েছিলাম না? হ্যাঁ, স্প্যান ট্যাগ নিয়ে দেখিয়েছিলাম। যেহেতু অনেক আসে নাই, আবার একটু দেখিয়ে দিই। সো এই ব্লক ট্যাগটাকে আমরা ব্লকের যে কন্টেন্টটা আছে এখানে আমরা একটা ট্যাগ ইউজ করবো, যেটার নাম হচ্ছে স্প্যান। এই স্প্যান ট্যাগের মধ্যে আমি আমার কন্টেন্টটাকে রাখলাম। এখন চাইলে আমি আমার এই স্প্যানের মধ্যে অ্যাজ দিয়ে রয়েছে, আপনি ক্লাস দিয়ে সেটাকে কল করতে পারেন, বা আপনি চাইলে এখানে এক্সট্রাভাবে সিএসএসও করতে পারেন। সো আমি এখানে একটা ক্লাস দিচ্ছি, যেমন ক্লাসকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের ব্লগ। এখন আমরা আমাদের এই ব্লগ নামে ক্লাসটাকে কল করব, ডট ব্লগ। এখানে যদি আমরা তাকে একটা আলাদাভাবে, যেমন আমি একটা কালার বললাম, এখানে একটা কালার বললাম, কি কালার বলবো, আমরা একটু এখান থেকে কালার নিয়ে আসি। আমরা এই কালারটা এখানে বললাম, দেন বললাম ফন্ট আমাদের সাইজ, ওইটা ছিল 50, এটাকে বললাম 58।
ওইটার থেকে এটা একটু বড় হবে। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হয়তো বা ব্ল্যাক। দেন বর্ডার আমাদের রেডিয়াস 15 পিক্সেল, একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেল। দেখি কেমন আসে। আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করছি, দেখা যায়। আমরা আমাদের এই ওয়েলকাম টু আওয়ার ব্লগের মধ্যে এই স্প্যানটা আগে ডিফারেন্স ভাবে আমরা একটা ডিজাইন দিলাম, বা ঠিক আছে, এখানে একটা ডিজাইন অ্যাড করছি। ওকে, দেন আমরা এখানে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটার আমরা কাজ করব। ওকে, প্যারাগ্রাফটার কাজ করব। তো এই প্যারাগ্রাফটার কাজ করার জন্য আমরা একটু নিচে আসি। এখান থেকে আমাদের যে ক্লাস ছিল, যেটা হচ্ছে আমাদের আমাদের ক্লাসের নাম কি ছিল, বডি ইনফো। আমরা এখানে বললাম বডি আমাদের ইনফো। এই বডি ইনফোর যেটা পি আছে, আমরা পি কে ধরলাম। পি কে ধরে আমরা পি এর যে কালার আছে, পি এর কালারটা আমরা চেঞ্জ করি। কি কালার আছে এখানে, পি এর ব্ল্যাক। এখানে কি কালার দিলে ভালো লাগবে, হোয়াইট দিব। এখানে একটা হোয়াইট দিয়ে দেখি, আমরা একটা হোয়াইট কালার এখানে সেট করলাম। ওকে, চলবে। এরপরে আমরা এখানে একটা ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। ফন্ট সাইজ হচ্ছে আমাদের 16 পিক্সেল। দেন ফন্ট আমরা একটু ওয়েট করে দিচ্ছি, যেটা 700। তো একটু সাইডে এসে দেখি। ওকে, চলবে। দেন একটু উপর থেকে আমরা মার্জিন দিব। সো এটাকে আমরা বলবো আমাদের মার্জিন হচ্ছে টপ। কতটুকু চাচ্ছি, যেমন 35 পিক্সেল আমরা এখান থেকে মার্জিন চাচ্ছি। এখানে এসে রিলোড করব, তাহলে আমাদের ওইটা উপর দিক থেকে নেমে গেল। আচ্ছা, দেন আমরা আমাদের লেখাটার অ্যালাইনমেন্ট, আমরা এটাকে বললাম টেক্সট আমাদের অ্যালাইন, আমরা বলবো জাস্টিফাই। তাহলে এই লেখাটার দুই পাশ থেকে যে আঁকা বাঁকা আছে এটা আমাদের চলে যাবে, আমাদের আঁকা বাঁকাটা থাকবে না। ওকে, এখন দুই পাশ থেকে লেখাটা মিলে গেল। আচ্ছা, এখন আমরা এখানে চাইলে আমরা আরও এখানে মার্জিন দিতে পারি। আমরা এখানে একটা মার্জিন ইউজ করলাম, যেটা টপ বটম থেকে 0, লেফট রাইট থেকে 100। দেখি 100 দিলে কতটুকু আসে। চলবে। এখানে আমরা এই মার্জিনটাকে একটু কেটে দিই। আমি এটাকে আপাতত একটু কেটে দিলাম। আমি এখানে এটাকে বললাম এটা হচ্ছে আমাদের 20 বা 30, আর এটাকে 100 না বলে আমি বললাম 180। ঠিক আছে, চলবে। সো এখানে এখন আমি জাস্ট কী করলাম, আমার ফন্টের লেফট রাইট থেকে মার্জিন ইউজ করলাম, টপ বটম থেকে মার্জিন ইউজ করলাম। দেন এখানে এই ফন্টটা চেঞ্জ করা যায়। গত ক্লাসের ভিডিও সবাই দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, এমনি ক্লাস তো ছিলেন আপনি, যারা ক্লাসে ছিলেন না তারা কি ভিডিওটা দেখেছেন সবাই? আচ্ছা, সেখানে ফন্ট আমি চেঞ্জ করে দেখেছিলাম যে কীভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, সেটা পেয়েছেন, সেটা দেখেছেন গুগল ফন্ট থেকে কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। ওকে, সো আমি দেখেছেন? আচ্ছা, ওকে। সো আমরা এখানে এই প্যারাগ্রাফের মধ্যে ফন্টটা ইউজ করলাম। এখানে আমাদের একটা বাটন আছে, এখন আমরা আমাদের এই বাটনটার কাজ করব। তো চলুন বাটনের কাজ করি। সো বাটনের কাজ করার জন্য আমি এখানে বলবো ডট বডি আমাদের ইনফো। এর মধ্যে আমাদের যে বাটনটা আছে, যেমন এই যে এটা, এই যে বাটন ট্যাগটা, এই বাটন ট্যাগটাকে আমরা ক্লাসের মধ্যে ধরবো। সো আমরা আমাদের বাটনটা, আমাদের ট্যাগের নাম হচ্ছে বাটন। এটাকে ধরে আমি ফার্স্ট অফ অল হয়তো বা এখানে একটা প্যাডিং দিই। প্যাডিং টপ বটম থেকে আমরা দিব অ্যাভারেজ 20 পিক্সেল দিই, দেখি কেমন আসে। 4-5 থেকে 20 পিক্সেল। তো বেশি কেমন যেন টপ থেকে বেশি হয়ে যাচ্ছে, সো এভাবে চাচ্ছি না। আমরা আমাদের টপ অ্যান্ড বটম থেকে আমরা এখানে একটা মার্জিন দেবো, যেটা হচ্ছে 17, আর লেফট রাইট থেকে আমরা বলবো 32। দেখি এখন কেমন আসে। ওকে, তো এখন ঠিক আছে। এখন সেটা টপ অ্যান্ড বটম থেকে একটু কমিয়ে দিলাম, লেফট রাইট দুই পাশ থেকে বড় করে দিলাম। এখন আমরা এটার ফন্টটার একটু সাইজটা আমরা বড় করছি। স্যার আপনার কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে স্যার? আমি স্যার কালকে রাতে ঘুমাই নেই। তারপর সকালে ঘুমাননি? সকালে ঘুমাননি? আচ্ছা,
ও আচ্ছা, আপনি চাইলে পানি দিয়ে আসতে পারেন চোখে, অ্যাজ ইউ উইশ। সো আমরা এখানে এখানে প্যাডিং ইউজ করলাম। দেন আমরা আমাদের ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখানে কালার করবো COLOR কালার। সো একটা কালার যদি আমরা বলি, যেমন আমরা কালার নেওয়ার জন্য আমরা আমাদের শেড থেকে কালার নিয়ে আসি এখান থেকে। যেমন এখানে আমরা একটা কালার দিতে পারি, ফন্টের জন্য কালার দিব, তো তো আমরা এই টাইপের দিই। সো একটা ফন্টের কালার আমরা ইউজ করলাম। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমরা ইউজ করতে পারি আমাদের বাটনের মধ্যে। সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ওকে, সো এখানে কালারটা পেয়েছে, ঠিক আছে, আমার একটা ফন্টের কালার পেয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডের চারপাশে একটা বর্ডার আছে, দেখছেন? আমি চাচ্ছি না যে আমার এই বর্ডারটা থাকুক। সো আমি আমার এই বর্ডারটাকে তুলে দেবো। আমি এখানে বলবো বর্ডার নাম। যদি আমি এটা বলে দিই তাহলে আমার এই বর্ডারটা চলে যাবে। এখন দেখুন আমার বাটনের এখানে কোনো বর্ডার নেই। দেন আমরা আরেকটু কাজ করি, এখানে আমরা এই বাটনটাকে একটু বড় করি, ফন্ট সাইজ। আমরা এটাকে বলবো ফন্ট সাইজ হচ্ছে আমাদের 22। দেন আমরা সাইটে এসে এখানে রিলোড, ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাটনটাকে আর একটু বড় করে নিতে পারলাম। আচ্ছা, দেন আমরা লেখাটা অনেকটা চেকন, এটাকে একটু মোটা করে দিই। ওকে, দেন এগুলোর যা আছে সবগুলোর ফন্ট চেঞ্জ করে ফেলবো। আমি এখানে আসলাম, গুগল আমাদের ফন্ট, এখানে আমাদের 1364টা ফন্ট আছে, দেখছেন 30টা বেড়ে গেছে মাত্র। আমি মনে হয় 4-5 দিন আগে দেখেছিলাম 64টা। তো এখানে প্রতিনিয়ত ফন্ট বেড়ে যায়, ঠিক আছে। আজকে দেখেছেন, 3 দিন পরে ঢুকবেন দেখবেন আরও 5টা বেড়ে গেছে, ঠিক আছে। এখানে প্রতিনিয়ত আপডেট হয়। যেমন এই ফন্টটা খুব জোর সুন্দর, এই ফন্টটা এতদিন ছিল না, এটা কি আজকে ওরা নতুন অ্যাড করছে। আচ্ছা, এই ফন্টটা ভালো লাগবে। আচ্ছা চল নেটেই দিই। আমরা এই ফন্টটা কি আমাদের এই লেখার মধ্যে ইউজ করব। সো একটু ওয়েট করুন, এটা আসতেছে। সো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে একটু কপি করে নেই, লিঙ্কটাকে কপি করে, যেহেতু লিঙ্ক আমাদের হেড ট্যাগের মধ্যে হয়, সো আমরা আমাদের এই লিঙ্কের মধ্যেই এটাকে পেস্ট করব। দেন আমরা আমাদের এখন একটা ফন্ট ফ্যামিলি লাগবে। সো এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের কার্সিভ। সো আমাদের এই কার্সিভের যে ফন্ট ফ্যামিলিটা আছে এটাকে আমরা চেঞ্জ করি। আমরা চাচ্ছি এটা আমাদের এই ওয়েব পেজের মধ্যে, আমাদের এই ওয়েব পেজের মধ্যে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট চেঞ্জ হবে, একটা একটা হবে না। সবগুলো চেঞ্জ করার জন্য আমি আমার এই ফন্ট ফ্যামিলিটা আমাদের একদম বডিতে দিব, এই যেখানে ইউনিভার্সালের মধ্যে এটা দিয়ে দিলাম। তখন এটা দেখবেন যে এখানে যতগুলো ফন্ট আছে সবই চেঞ্জ হয়ে যাবে। তো এই ফন্ট তো ওইটা পাচ্ছি না। আচ্ছা পেয়েছে না, বাহ। আচ্ছা এখন প্রবলেম দেখেন, এই যে আবার নিচে নেমে গেছে, তাহলে ঠিক করতে হবে। তো চলুন আমরা ঠিক করি। তো এটা ঠিক করার জন্য আমরা লেফট রাইট থেকে যে প্যাডিংগুলো দিয়েছি এটা কমিয়ে দিব। এল এর মধ্যে থেকে আমরা লেফট রাইটে প্যাডিং দিয়েছি কত, 25, এখানে বললাম 15। দেখি তাতে কি হয় কিনা। ওকে, একটা কমানোর সাথে সাথে হয়ে গেছে। সো এখন দেখুন আমি ওই যে ফন্টটা দিয়েছিলাম ওই ফন্টটা এখানে এখন ফুললি পেয়ে গেছিলাম, ঠিক আছে। ওই হালকা টাইপের যে ফন্টটা ছিল ওই ফন্টটা। তো এভাবে করে আমাদের বায়ার যেই রিকোয়ারমেন্টগুলো দিবে, যেই ফন্টের রিকোয়ারমেন্ট এটা দিবেই। প্রতিটা ওয়েবসাইটেই একটা ফন্ট আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে যে ফন্টগুলো ব্যবহার হয় এটা আপনি পপিন্স অথবা পিটিসান্স অথবা ওসওয়ালিড, এই 3টা ফন্ট সব থেকে বেশি ব্যবহার হয় যে কোনো ওয়েবসাইট। আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যেই দেখবেন এই 3টা ফন্ট আমাদের সব থেকে বেশি ব্যবহার হচ্ছে, ঠিক আছে।
দেন আমরা এখানে আমাদের একটু প্যাডিংটা কমিয়ে দিচ্ছি আমি। আমাদের উপরে নিচে যে প্যাডিংটা দিয়েছিলাম আমি, কত দিয়েছিলাম, কোথায় গেল, প্যাডিংটা টপ বটমে দিয়েছিলাম 80, এটাকে বললাম 50, তাহলে আমাদের প্যাডিংটা এখান থেকে কমে যাবে। ঠিক আছে, তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ফুললি আমার ডিজাইনটা এমনটা দেখাচ্ছে। এর নিচে আমি যদি চাই একটা ফুটার অ্যাড করার জন্য, তাহলে আমি এখান থেকে একটু নিচে আসব। এই সেকশনের পরে আমি কি করবো, একটা ফুটার নেব। ফুটারটা আমি সেন্টারে যাচ্ছি, এখানে একটা H3 ইউজ করলাম, বা H3, সমস্যা নেই, সরি। সো H3-র মধ্যে আমরা কি লিখবো, যে ওয়েবসাইটের নিচে থাকে দেখবেন কপিরাইটস উইথ 2021। সো এখানে আমরা কপিরাইটের যদি আইকন নিতে চাই, কপিরাইটের আইকন নিতে হলে আপনাদের এখানে অ্যান্ড কপি লিখলেই কপিরাইটের আইকন চলে আসবে। এরপরে আপনি লিখবেন কপিরাইটস রিজার্ভড বাই আপনাদের ব্যাচ নাম্বার যেন কত, 58। এখন যদি আমি আমার এখানে একটু রিলোড দিই, তাহলে এটা আসবে, বুঝতেছেন, আসছে না? কপিরাইটস, এই যে কপিরাইটসের আইকনটা আমরা এখান থেকে পেলাম, এটা হচ্ছে আমাদের কপিরাইটসের আইকন। তো এই ফন্টের কারণে এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয় না আসলে, নেটের রিলোডের কারণে এটা আসবে। আচ্ছা, এই ফন্টে এটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, অন্য ফন্টে দেখতে পাবেন। দেন আমরা কি করব, এখানে এটাকে সেভ করলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ডে H3 এখানে একটা স্টাইল, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম এখানে। ওকে, গুড। দেন হচ্ছে এখানে ইমোজিসও দেওয়া যায়, অনেক ইমোজি আছে। আমি যদি W3 স্কুলতে যাই, এখানে অনেক ইমোজি পাবেন। এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে ইমোজিস। আচ্ছা, সো আমরা যদি চাই এখানে অনেক ইমোজিস, দেন ক্যারেক্টার্স, দেন আইকনস, এগুলো ইউজ করতে পারি অ্যাজ ইউ উইশ। সো এতটুকু বুঝতে পেরেছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। বডি লিঙ্ক আমরা